কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসছেন ইউনূস ও বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে 3 দশকে প্রথম বৈঠক। গুরুত্ব পাবে বাংলাদেশের সংস্কার ইস্যু। মজুরি বৃদ্ধি, ইনক্রিমেন্ট সহ শ্রমিকদের 18 দফা দাবি মেনেছে মালিকপক্ষ। কাল থেকে চলবে কারখানা, বিশৃঙ্খলা হলে ব্যবস্থা। সপ্তাহে 7 দিন গণপরিবহনে ছাত্রদের হাফ ভাড়া। ঢাকা সহ দেশের সব বিভাগীয় শহরে সিদ্ধান্ত কার্যকর, খুশি শিক্ষার্থীরা। যেহেতু সবার ফ্যামিলির অবস্থাও তো ভালো না, তাই 7 দিন হাফ ভাড়া হওয়াটা আমার জন্য খুবই উপকার হয়েছে। এখন যেহেতু 7 দিন করা হয়েছে, 7 দিনই আমরা যেহেতু হাফ ভাড়াতে দিচ্ছি, তো এটা আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে। অনেক সময় ক্লাস লেট হয়, অনেকে রাতও হয়ে যায় ক্লাস করতে করতে, তো এটা রাত পর্যন্ত করার কারণে আরও সুবিধা হয়েছে। সংসদ সদস্য পদ যেন আলাদিনের চেরাগ। স্বল্প সময়ের সম্পদের পাহাড়, আরও 2 সাবেক এমপির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। জনশক্তি রপ্তানি বাড়াতে নানা পদক্ষেপ, কর্মী বান্ধব হবে দূতাবাস। বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন রেমিটেন্স যোদ্ধারা। এবং আতঙ্ক কাটিয়ে চেনা ছন্দে পার্বত্য চট্টগ্রাম। মুখর হাটবাজার পথঘাট, চকরিয়ায় ডাকাত দলের হামলায় সেনা কর্মকর্তা নিহত। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। জানাবো বিস্তারিত। কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক। গেল 3 দশকের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ সরকার প্রধানের এটাই প্রথম বৈঠক। এদিকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। এতে অংশ নেন ১৫০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। ১৫০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয় জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। এরই মধ্যে সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দিয়েছেন ভারত, ইউক্রেন, কানাডা সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ। অধিবেশনের মূল পর্বে যোগ দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উচ্চ পর্যায়ের এই বৈঠকে অংশ নেওয়া অতিথিদের নিরাপত্তা দেওয়া মার্কিন সিক্রেট সার্ভিসের জন্য বড় এক চ্যালেঞ্জ। সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার 2টি ঘটনায় ব্যাপকভাবে সমালোচিত হয়েছে সংস্থাটি। তাই এবারের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এবারের অধিবেশনে নতুন মাত্রা যোগ করেছে ফিলিস্তিন। জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও অধিবেশনে অংশ নিচ্ছে তারা। চলতি বছরের মে মাসে সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্য করতে পক্ষে ভোট দিয়েছিল ১৪৩টি দেশ। তবে এর বিরোধিতা করে ইসরায়েল। মূল অধিবেশনে যোগ দিতে পেরে ইসরায়েলি আগ্রাসন নিয়ে বিশ্ব দরবারে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবে ফিলিস্তিনি প্রশাসন, এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্লেষকরা। এবারের সম্মেলনের মূল আহ্বান হচ্ছে একযোগে সহযোগিতা। বৈশ্বিক সংঘাত, জলবায়ু পরিবর্তন, সামাজিক বৈষম্য, ঋণ বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান প্রযুক্তির নিয়ন্ত্রণকে উদ্বেগজনক বিষয় হিসেবে তুলে ধরেছেন জাতিসংঘ মহাসচিব। প্রতি বছর সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বৈঠকে বসেন বিশ্ব নেতারা। বিভিন্ন বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেন তারা। একই মঞ্চে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের নেতা ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একে অপরের সাথে সাক্ষাৎ হয় বলে জাতিসংঘের সাধারণ পরিষদের এই সভাকে কূটনৈতিক স্পিড ডেটিং ইভেন্ট হিসেবে আখ্যা দিয়ে থাকেন কূটনৈতিকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরতে কোনো ভুল বোঝাবুঝির জায়গা না রেখে জনগণের সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের কাছে রূপরেখা চায় বিএনপি। দেশে জবাবদিহিমূলক নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ভালো কিছু আশা করা যাবে না বলেই মনে করেন দলটির নেতারা। এ সময় সেনাবাহিনী তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলেও আশা জানান তারা। সাইফুল রিপনের প্রতিবেদনে বিস্তারিত। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গেল ৮ আগস্ট শপথ নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। শপথ গ্রহণের 1 মাসের মধ্যে পুলিশ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কারে 6টি কমিশন গঠন করে নতুন সরকার।
দেড় বছরের মধ্যে সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে সেনাবাহিনীও। এমন প্রেক্ষাপটে বিএনপি নেতাদের দাবি, স্বৈরাচার সরকার পালিয়ে গেলেও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে ষড়যন্ত্র অব্যাহত আছে। আওয়ামী লীগের নেত্রীরা পালিয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের তো আরও শত শত লোকের নেতা আছে যাদের কাছে যথেষ্ট অবৈধ অর্থ আছে। এই অবৈধ অর্থ দ্বারা তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, এবং আরও দল আছে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। কিন্তু মানুষের মুখে মুখে এই বিশৃঙ্খলা সব করতেছে বিএনপি। তো বিএনপি সেটা থেকে মুক্ত হতে চায়। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরলেই জনগণের সংকট নিরসন সম্ভব উল্লেখ করে নির্বাচনের রোডম্যাপ দাবি করেছেন বিএনপি নেতারা। জনসমর্থিত সরকার গণতান্ত্রিক সরকার না। এটা 111 যখন আসছিল তখন কিন্তু এই দেশের আপাময় 70-80% লোক কিন্তু ওই সরকারকে সমর্থন করছিল, কিন্তু ওটা কি গণতান্ত্রিক ছিল? সাংবিধানিকও ছিল না, গণতান্ত্রিকও ছিল না। এখন ওনারা আমাদের যারা সমর্থিত সরকার, আমরা সমর্থন এখনও করি, গঠন করার সময় করতে, ভবিষ্যতেও করব, কিন্তু আমাদেরকে একটা রোড ম্যাপ দিতে হবে। এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিকল্প নেই বলেও মনে করেন বিএনপির নীতি নির্ধারকরা। ডক্টর ইউনূসের সরকারকে আমরা যৌক্তিক সময় দেব, তবে গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে তাদের যে প্রতিশ্রুতি সেটি তারা বলিষ্ঠভাবে পুনর্ব্যক্ত করবেন, এটাই আমরা আশা করি। এবং তার জন্য যেহেতু গণতন্ত্রই যদি চান তাহলে স্টেক হোল্ডার হলো পলিটিক্যাল পার্টিস, এদের নির্বাচন ছাড়া তো গণতন্ত্র উত্তরণের কোনো পথ নেই। তিনি যেন সংসদে প্রতিনিধিত্ব আছেন এমন সব রাজনৈতিক দলের সাথে তিনি যেন ডায়ালগ করেন, এবং যাতে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না থাকে। জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠায় সেনাবাহিনীও তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে বলে প্রত্যাশা করে বিএনপি। দেশের কল্যাণের জন্য পদক্ষেপ নেবেন ভবিষ্যতেও, এবং একটি জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠার জন্য তারা উদ্যোগ নেবেন, এটাই আমরা আশা করি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংসদ সদস্য পদ যেন আলাদিনের চেরাগ, অবৈধ সম্পদ করার মূল হাতিয়ার। এবার আরও 2 সাবেক এমপির বিরুদ্ধে অনুসন্ধান নেমেছে দুর্নীতি দমন কমিশন। বিস্তারিত থাকছে নূপুর মাহমুদের রিপোর্টে। সংসদ সদস্য পদ যেন সম্পদ গড়ার মূল মন্ত্র। সময় যত গড়াচ্ছে একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল। এবার ঢাকা 10 আসনের সাবেক এমপি HBM ইকবাল এবং হবিগঞ্জ 3 আসনের সাবেক এমপি আবু জাহিরের বিরুদ্ধে বড় অভিযোগ পেয়েছে দুদক। অবৈধ সম্পদ গড়ার প্রাথমিক তথ্য পাওয়ায় এবার প্রকাশ্যে অনুসন্ধানে নেমেছে অভিযান দল। প্রাথমিক অভিযোগে বলা হয়, ক্ষমতার ছোঁয়ায় গেল এক যুগে বেশ কয়েকটি কোম্পানির মালিক হয়েছেন HBM ইকবাল। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 2011 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান সহ গুলশানে তার মালিকানাধীন হোটেল রেনেসা গুলশান, হোটেল হিলটন অ্যান্ড রিসোর্ট নির্মাণ এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান করেছেন মর্মে অভিযোগ ছিল। সে অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা ইউনিট কর্তৃক তথ্যানুসন্ধান করা হয়েছে। তথ্যানুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে সাবেক সংসদ আবু জাহিরও রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়। অনুসন্ধান কার্যক্রম চলমান আছে এবং আমরা ভালো অগ্রগতি হলে যথাসময়ে আপনাদেরকে অবহিত করব। এছাড়া পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন দুদকের চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহ। পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারের জন্য ওয়ার্ল্ড ব্যাংকে যে নির্ধারিত স্টোলেন অ্যাসেট রিকভারি ইনিশিয়েটিভ টিম রয়েছে, আজকে কমিশনে এসেছিলেন। তাদের সাথে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আমরা আলোচনা করেছি এবং আর্থিক তদন্তর ক্ষেত্রে আমাদের যে তদন্তকারী কর্মকর্তা যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলেছি এবং আমাদের আলোচনার প্রেক্ষিতে তারা আমাদেরকে এই ক্ষেত্রে কিভাবে সহযোগিতা করতে পারেন সে বিষয়ে আলোচনা হয়েছে। আক্তার হোসেন জানান, বিশ্ব ব্যাংকের সাথে কার্যকর আলোচনা হয়েছে, সামনে আরো বড় পরিসরে কাজ করার সুযোগ রয়েছে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
বিমানবন্দরের রেমিটেন্স যোদ্ধাদের ভিআইপি সার্ভিস দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, সেবার মান বাড়াতে দূতাবাসের প্রবাসী কল্যাণ উইংগুলো আরও সক্রিয় করা হবে। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসী আয়, তাই রেমিটেন্স যোদ্ধাদের জীবনমান উন্নয়নে নজর দিয়েছে ইউনূস সরকার। প্রবাসী আয়ের দাবি দেওয়া নিয়ে সংবাদ সম্মেলন করে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়। রিক্রুটিং এজেন্টদের দৌরাত্ম্য কমাতে আগামীতে সাব এজেন্টদের রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সাব এজেন্ট যারা আছেন, ভদ্র ভাষায় সাব এজেন্ট বললাম, মানে যাদেরকে আপনারা অনেক সময় দালাল বলেন, বা তাদের মধ্যে ভালো লোক আছেন, খারাপ লোক আছেন, আমরা ওনাদেরকে রেজিস্ট্রেশন করে দিব। রেজিস্ট্রেশন করে দিলে ওনারা একটা জবাবদিহিতার প্রক্রিয়ার মধ্যে থাকবেন। এ সময় উপদেষ্টা বলেন, বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধাদের ভিআইপি সার্ভিস দেওয়া হবে। আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব। প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব। সেটা আমরা 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করব। ছাত্র জনতার আন্দোলনে সমর্থন দিয়ে যেসব প্রবাসী জীবন ও চাকরি হুমকির মুখে ফেলেছেন, তাদের দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান আসিফ নজরুল। বয়েসেলের মাধ্যমে সম্ভব হলে বিদেশে পাঠানোর চেষ্টা করব, অন্য কোনো দেশে। একটা দেশে তারা যেতে পারেনি, হয়তো অন্য দেশে পারবে। সম্ভব না হলে আমরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নেতৃত্ব দিয়ে অবশ্যই তাদের কর্মসংস্থানে আমরা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব। ডক্টর ইউনূসের ইমেজ কাজে লাগিয়ে দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা হবে বলে জানান উপদেষ্টা। আমরা মার্কেটটা ইনভেস্টিগেট করছি মালয়েশিয়ার ব্যাপারে, আমরা অবশ্যই স্যারের সহযোগিতা পাবো। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এবার দেশ জুড়ে বন্ধ হতে যাচ্ছে অবৈধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী 1 অক্টোবর থেকে ঢাকার সুপার শপগুলোতে এবং 1 নভেম্বর থেকে কাঁচা বাজারে দেশব্যাপী অবৈধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালানো হবে। এসব ব্যাগ উৎপাদন ও বন্ধে নেওয়া হবে ব্যবস্থা। আরও জানাচ্ছেন সহকর্মী NI নাহিদ। বাজারে সব ধরনের পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের এ অভিযান। মঙ্গলবার সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে ক্লিন আপ কার্যক্রম উদ্বোধন ও বাজারে পলিথিনের বিকল্প সামগ্রী বিতরণ করেন পরিবেশ উপদেষ্টা। এ সময় বাজারের 311টি দোকানের মধ্যে 10টি পলিথিন ব্যাগ সরবরাহকারী দোকানকে সতর্ক করেন তিনি। পরে বাজার পরিদর্শন শেষে টাউন হল দোকান মালিক সমিতি এবং সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে অংশ নেন সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশের সুরক্ষায় পলিথিন শপিং ব্যাগ বন্ধে সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। এটা খুব ভালো উদ্যোগ, কেননা পলিথিন তো দেখা যায় আমাদের পরিবেশ দূষিত করে। এটা বন্ধ করে দিতে পারলে আমাদের আরো ভালো। ম্যাডামকে আমার অসংখ্য ধন্যবাদ দিতেছি, উনি একটা ভালো উদ্যোগ নিয়েছেন। সব ধরনের পলিথিন ব্যাগ নিষিদ্ধ কার্যক্রমে কাঁচা বাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানো হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। 1 অক্টোবর থেকে দেশে বিদ্যমান যে নিষেধাজ্ঞা আছে পলিথিন এবং প্রোপাইলিন ব্যাগের ভিতরে, সেটা আমরা সুপার শপিং মলগুলোতে প্রয়োগ করতে যাচ্ছি। 1 নভেম্বর থেকে আমরা কাঁচা বাজারে প্রয়োগ করতে যাচ্ছি। একই সাথে 1 নভেম্বর থেকে পলিথিন যারা উৎপাদন করেন সেখানেও আমরা জোরে আমাদের অভিযোগগুলো পরিচালনা শুরু করব। এ সময় পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাগজ, কাপড়ের ব্যাগের ব্যবহারের পরামর্শ দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, এ বিষয়ে জুট মিলস অ্যাসোসিয়েশন ছাড়াও অন্যান্য সংস্থার সঙ্গে আলোচনা করে বিকল্প ব্যাগের যোগানের ব্যবস্থা করা হয়েছে। যখন আপনি পাট ব্যবহার করবেন, আপনাকে হয়তো 2টা নিয়ে গেলেই হবে, ওইটা আর আপনি ফেলে দেবেন না যেটা গিয়ে বুড়িগঙ্গায় বা কর্ণফুলীতে পড়বে। সরকারের এমন উদ্যোগে পলিথিন মুক্ত সুন্দর পরিবেশের বাসযোগ্য বাংলাদেশ হবে এ প্রত্যাশা সবার। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। আজ থেকে কার্যকর হলো সপ্তাহের 7 দিন শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ ভাড়া। এটি কার্যকর হয় রাজধানী সহ দেশের সব বিভাগীয় শহরে। এমন সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা। তবে এসি বাসে এ ভাড়া প্রযোজ্য নয় বলে জানিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা। শিউলি রায়ের রিপোর্ট। সংগ্রাম থেকে স্বাধীনতা,
স্বাধীনতা থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, কালের পরিক্রমায় 53 বছর। 1969 সালে জানুয়ারিতে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা দাবির একটি ছিল ছাত্রছাত্রীদের হাফ ভাড়া নির্ধারণের দাবি। দিনকাল বুননে সেই ইতিহাসের সাক্ষী হলো 2024-এর সেপ্টেম্বর। ছাত্র সমাজের বহু দশকের এই দাবি পূর্ণাঙ্গরূপে কার্যকর হলো 2024-এ। এতদিন সপ্তাহের 5 দিন এই সুবিধা পেলেও 24-এর ছাত্র আন্দোলনে স্বাধীনতাকে সম্মান জানিয়ে 7 দিনের হাফ ভাড়া করার সিদ্ধান্ত নেয় পরিবহন মালিকরা, যা কার্যকর হলো মঙ্গলবার থেকে। অর্থনীতির মুদ্রাস্ফীতির এই সময়ে বাসের যাতায়াত ভাড়ার খরচ অনেকটাই সাশ্রয়ী হবে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের খরচ কমায় উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। যেহেতু সবার ফ্যামিলির অবস্থাও তো ভালো না, তাই 7 দিন হাফ ভাড়া হওয়াটা আমার জন্য খুবই উপকার হয়েছে। যাদের ক্ষেত্রে ধরেন একটা ফিক্সড অ্যামাউন্টে টাকা দেয়, তো ওই ক্ষেত্রে যাদের 20 টাকা দেওয়া হয়, তাদের যাইতে যদি 20 টাকা দেন, আসার ক্ষেত্রে তাদের একটা স্যাক্রিফাইস, একটা ঝামেলার মধ্যে পড়তে হয়। এখন যেহেতু 7 দিন করা হয়েছে, 7 দিনই আমরা যেহেতু হাফ ভাড়াতে দিচ্ছি, তো এটা আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে। অনেক সময় ক্লাস লেট হয়, অনেকে রাতও হয়ে যায় ক্লাস করতে করতে, তো এটা রাত পর্যন্ত করার কারণে আরও সুবিধা হয়েছে। এসি বাসের ক্ষেত্রে এই হাফ ভাড়া প্রযোজ্য নয়। পাশাপাশি প্রজ্ঞাপনের 2টি শর্ত মেনে চলতে ছাত্র সমাজের প্রতি আহ্বান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এই নেতার। ছাত্র ভাইরা যদি ইউনিফর্ম পরা থাকেন অথবা তাদের আইডি কার্ডটা সাথে রাখেন। এসি বাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, শুধুমাত্র বাংলাদেশের মেট্রোপলিটনগুলোতে প্রযোজ্য হবে। লং রোডের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, ডিস্ট্রিক্টের গাড়ির ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। সপ্তাহের প্রতিদিন হাফ ভাড়া কার্যকরে শিক্ষার্থীদের সহায়তায় পরিবহন শ্রমিকদেরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান এই পরিবহন মালিক নেতা। শিউরি রায়, দেশ টিভি, ঢাকা। আপনারা দেখছেন সংবাদ রাত। আতঙ্ক কাটিয়ে চেনা ছন্দে ফিরেছে পার্বত্য চট্টগ্রাম। আবারও পাহাড়ি বাঙালি ক্রেতা বিক্রেতায় মুখর হয়ে উঠেছে হাট বাজার। ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। মঙ্গলবার সকাল থেকে সাজেকে ছেড়ে যায় আটকে পড়া পর্যটকরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। রাঙামাটির বনরূপা বাজার। গেল 20 সেপ্টেম্বর পাহাড়ি বাঙালিদের মধ্যে এখানে সংঘর্ষের সূত্রপাত হয়। তবে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের পরিদর্শন ও আলোচনা করে সংকট নিরসনে ব্যবস্থা নেওয়ায় আতঙ্ক কাটিয়ে চেনা ছন্দে ফিরেছে পার্বত্য জেলা রাঙামাটি। অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। 72 ঘন্টার অবরোধ শেষে সড়কগুলো আবারও পুরনো রূপ পেতে শুরু করেছে। শহরে চলাচলের একমাত্র বাহন সিএনজি অটোরিকশায় যাত্রীর পরিবহনে আবারও বেড়েছে ব্যস্ততা। পাহাড়ি বাঙালি ক্রেতা বিক্রেতায় মুখর হয়ে উঠেছে ঐতিহ্যবাহী বনরূপা বাজারটি। হ্যাঁ, আস্তে আস্তে কিছু মানুষ বাইর হচ্ছে। কালকে তো জানি না, কালকে বাজারে আমি আসি নাই, মানুষ আছে কি নাই দেখি না, বাসায় ছিলাম। আজকে তো মোটামুটি কিছু মানুষ দেখা যায় বাজারে বাইর হয়েছে আর কি। তো বের হচ্ছে মানুষ, এতদিন অনেকদিন আতঙ্কে ছিল, ঘটনাটাও অনেক বড় ছিল। এখন আমরা সবাই আতঙ্কে ছিলাম আগে, এখন একটু বাইর হচ্ছে, মোটামুটি দেখি কি অবস্থা হয়। আমরা পাহাড়ি বাঙালি ভাই ভাই, আমরা সবসময় একসঙ্গে বসবাস করতে চাই এই পার্বত্য জেলাতে। পরিস্থিতি অনেকটাই শান্ত জানিয়ে ধীরে ধীরে বেচাকেনা শুরুর কথা জানালেন এই ব্যবসায়ী নেতা। গত 20 তারিখের ঘটনার পর বর্তমান বাজারের মোটামুটি পরিস্থিতি শান্ত। গতবার ডিসি স্যার, এসপি স্যার, আব্দুল কমান্ডার স্যার এসে দেখে গেছেন, সবকিছু ঘুরে ফিরে ওনারা আশ্বস্ত করেছেন যে আর এমন পরিস্থিতি হবে না। চলমান পরিস্থিতিতে যৌথ বাহিনীর টহল চলমান আছে জানালেন জেলা প্রশাসক। আজকে সকল দোকানপাটও খোলা হয়েছে, মানুষের জীবনযাত্রা এখন আপনি দেখতে পাচ্ছেন স্বাভাবিক আছে এবং এটি যেন বজায় থাকে সেজন্য কিন্তু এখন পর্যন্ত আমাদের যৌথ যে টহলটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সকলে মিলে কিন্তু যৌথ টহল কিন্তু চলমান আছে। খাগড়াছড়িতে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় দূরপাল্লার গাড়ি চলাচল। এদিকে সাজেকে 3 দিন আটকে থাকার পর নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন পর্যটকরা। সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় সকাল 7টায় সাজেক থেকে পর্যটকদের নিয়ে 122টি পিকআপ, জিপ, 23টি সিএনজি ছেড়ে যায়। এর বাহিরে শতাধিক মোটরসাইকেলে করে সাজেক ছেড়েছেন বহু পর্যটক। সকল সংকট কেটে আবারও পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি প্রতিষ্ঠা হোক প্রত্যাশা সবার।
রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানের সময় নিহত হয়েছেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার। গতরাতে 12টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর ৩৯ ST ব্যাটালিয়নের দল সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায়। সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হওয়ার চেষ্টা করলে লেফটেন্যান্ট তানজিম 2 সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করেন। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং তার ঘাড়ে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত চকরিয়া খ্রিস্টান হাসপাতালে নিয়ে যাওয়া হলে রামু CMH এ স্থানান্তর করা হয়। সেখানে ভোর 5:40 কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেশে গেল 8 মাসে 224 জন কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ তথ্য জানিয়েছে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি। এসব ঘটনা না থামার কারণ হিসেবে বিচারহীনতার সংস্কৃতিকেই দায়ী করছে শিশু অধিকার সংগঠনগুলো। বিস্তারিত নূপুর মাহমুদের প্রতিবেদনে থাকছে। চলতি বছর কন্যা শিশু নির্যাতনের সংখ্যা কমেছে। গত বছরের তুলনায় এ সংখ্যা অর্ধেকের কম। তবে এটি বাস্তব চিত্র নয়। চলতি বছর রাষ্ট্রীয় ঘটনা প্রবাহের কারণে গণমাধ্যমে নারী ও কন্যা শিশু ইস্যু কম গুরুত্ব পেয়েছে বলে দাবি জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের। 30 সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে সংস্থাটি গণমাধ্যম সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমন্বিত তথ্য জানায়। ডিএমপির সাম্প্রতিক গবেষণা বলছে, ঢাকা শহরে নির্যাতনের শিকার হওয়া শিশুদের 76% যৌন নির্যাতনের শিকার, আর এর সিংহভাগই কন্যা শিশু। এ সময় বক্তারা কন্যা শিশু বান্ধব প্রয়োজনীয় সংস্কারের দাবি তোলেন। বলেন, বিচারহীনতার সংস্কৃতির জন্যই থামছে না কন্যা শিশু নির্যাতন। এসব ইস্যুতে রাজনৈতিক দল ঘটনা ধামাচাপা দেয়। যে একটা কেস করার পরে যে ইমিডিয়েট একটা কমপ্লিট সাপোর্ট পাবে এবং সেটা থাকবে, গোপনীয়তা থাকবে, সেখানে তার যে সেই জায়গাও কিন্তু হচ্ছে না। কারণ কেউ কেস করতে জানে। আমি যে আইনজীবী হিসাবে বলতে চাই, কারণ আমাদের কাছে আসে যখনই থানায় যায় তখন তারা কেস থেকে করে না এবং আসামিরা কিন্তু পার পেয়ে যাচ্ছে। বক্তাদের দাবি, নারী ও কন্যা শিশুর জন্য পর্যাপ্ত বিনিয়োগ না করলে জাতি পিছিয়ে পড়বে। এই দিবসটা ঘোষণার উদ্দেশ্য এবং আমাদের এই প্রস্তাবটা করার উদ্দেশ্য ছিল যে কন্যা শিশুরা গুরুত্বপূর্ণ, তারা আমাদের বোঝা নয় এবং তাদের প্রতি সকল রকম বঞ্চনার অবসান ঘটানো দরকার এবং একই সাথে তাদের জন্য সুযোগ সৃষ্টি করা দরকার। তাহলে কিন্তু আমরা জাতি হিসেবে আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গত 8 মাসে 133 জন কন্যা শিশু আত্মহত্যা করে। সেই সঙ্গে 81 জন কন্যা শিশুকে হত্যা করা হয়েছে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। মিরপুরের মডেল একাডেমির প্রধান শিক্ষক শুভাশিস কুমার বিশ্বাসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ফান্ড থেকে কোটি কোটি আত্মসাতের অভিযোগ করেন অভিভাবকরা। তারা বলেন, খণ্ডকালীন শিক্ষকদের নিয়োগ বাণিজ্যেও হাত রয়েছে শুভাশিস কুমারের। এছাড়া দীর্ঘদিন ধরে স্কুলের মধ্যে রাজনৈতিক প্রোগ্রাম করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও দুদকে অভিযোগ দায়ের করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। দাবি মানা না হলে আরও বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।